প্রিয় শিক্ষার্থী, তোমাদের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চঞ্চল মণ্ডল, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি বিএল কলেজ, খুলনা। তোমাদের আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৪র্থ অধ্যায়ের নিউটনীয় বলবিদ্যা অংশের 14 নং ক্লাস নিব। ইতিপূর্বে তোমাদের 13টি ক্লাস নিয়েছি, তোমরা সেই ধারাবাহিকতায় আজকের ক্লাস। এই ক্লাস শেষে আমরা যেটি জানতে পারবো, আমরা মোটামুটি টপিকগুলো শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা আজকে আমরা তোমাদের আলোচনা করব ব্যাংকিং ও ব্যাংকিং কোণ সম্পর্কে। এই সম্পর্কে আমরা ধারণা পাবো এবং একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আসি ব্যাংকিং অ্যাপ্রোচ, রাস্তার ব্যাংকিং। ব্যাংকিং কি? ব্যাংকিং জিনিসটা তোমরা পরিচিত না, কিন্তু এই বিষয় সম্পর্কে তোমরা অবগত আছো, ধারণা আছে তোমাদের। দেখো, রাস্তার বাঁকে গাড়ি চালানোর সময় কেন্দ্রমুখী বলের যোগান দিতে গাড়ি কাত করতে হয়, কিন্তু 3 বা ততোধিক চাকার গাড়ি কাত করা সম্ভব নয় বিধায় রাস্তা কিছুটা ঢালু করা হয়। যেখানে বক্রপথের কেন্দ্রে থাকে রাস্তার নিচু পাশ, একে ঢাল বা ব্যাংকিং বলে। অর্থাৎ নিচু যে পাশটি থাকে সেটি হচ্ছে ব্যাংকিং, এবং অনুভূমিকের সাথে উৎপন্ন কোণকে বলে ব্যাংকিং কোণ। আমরা জানি যে কোনো বস্তু বৃত্তাকারে যদি ঘোরে তাহলে একটা কেন্দ্রমুখী বলের প্রয়োজন হয়। বৃত্তাকার পথে যে কোনো বস্তু ঘোরাতে গেলে কেন্দ্রমুখী বলের প্রয়োজন হয়, কিন্তু রাস্তা যখন বাঁক নিয়েছে, রাস্তা যেখানে বাঁকা, সেই জায়গাটায় ছোট গাড়ি, যেমন 2 চাকার গাড়ি, সাইকেল, মোটর সাইকেল, এই যে গাড়িগুলো আছে, সেই গাড়িগুলোকে যদি আমরা চালাই, তাহলে চালাতে গেলে দেখবে যে আমরা গাড়িটাকে কাট করতে পারি, অর্থাৎ বাঁকা হয়ে যায়। আমাদের শরীরটাও বাঁকা হয়ে যেদিকে কোণ থাকে, অর্থাৎ বাঁক নিয়েছে, সেই দিকে আমরা কিছুটা বাঁকা হয়ে চালাই। এই বাঁকা হওয়াটা কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্য ব্যবহৃত হয়। দুইটা বল আছে, একটি কেন্দ্রমুখী আর একটা কেন্দ্রবিমুখী বল। যদি কেন্দ্রবিমুখী বল বেশি হয় তাহলে গাড়িটা আমরা অ্যাক্সিডেন্ট হবে আর কি, গাড়িটা পড়ে যাবে। তাই আমাদের কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্য গাড়িটাকে কাত করতে হয়। কিন্তু 3 বা ততোধিক চাকার গাড়ি, যেমন ভ্যান, রিক্সা, প্রাইভেট মাইক্রো বা বাস, এই যে বড় গাড়িগুলো, এই বড় গাড়িগুলোকে তো কাত করা সম্ভব না। তাহলে বড় গাড়িকে কাত করা সম্ভব না হলে গাড়িটা উল্টে যাবে, বাঁক নেওয়ার সময় গাড়িটা উল্টে যাবে। এই জন্য রাস্তা কিছুটা ঢালু করা হয়, অর্থাৎ রাস্তাটাকে যে পাশে বাঁক নিয়েছে সেই পাশে কিছুটা নিচু করা হয়, অর্থাৎ বাঁকের অপর পাশ উঁচু থাকে এবং বাঁকের পাশটি নিচু থাকে, এই ঢালু করা হয়। এই ঢালকে বলা হয় ব্যাংকিং। যে ঢাল বা কিছুটা যে ঢালু করা হয়, এই ঢালুটাকে বলি আমরা ব্যাংকিং অ্যাপ্রোচ, অর্থাৎ রাস্তার ব্যাংকিং বলে এটাকে। আর অনুভূমিকের সাথে যে উৎপন্ন কোণ, যেটা অর্থাৎ রাস্তার যে অনুভূমিক অংশ, অর্থাৎ সোজা সমান্তরাল যে অংশ, সেই অংশের সাথে যে কোণ উৎপন্ন করে, অর্থাৎ এক পাশ নিচু আর এক পাশ উঁচু, উঁচু পাশকে ধরলে আমরা যে কোণটাকে পাবো, আমরা অনুভূমিকের সাথে যে কোণটা উৎপন্ন করবে সেই কোণটাকে বলবো আমরা ব্যাংকিং কোণ। মনে করি আরোহী সহ গাড়ির ওজন, আমরা একটা ব্যাংকিং রোডসে দেখব যে আমাদের একটা ছবি আসবে, ছবিটা তোমাদের দেওয়া হয়নি। মনে করি আরোহী সহ গাড়ির ওজন ডাব্লু এবং ওজন ও রাস্তার প্রতিক্রিয়া বলের লব্ধি বল এফ। অর্থাৎ আরোহী সহ আমরা জানি যে কোনো বস্তুকে যদি একটা গাড়ি যদি চলে, তাহলে তার ওজনটা কোন দিকে ক্রিয়া করবে? নিশ্চয়ই নিচের দিকে। তাহলে যদি এখানে একটা গাড়ি থাকে, তাহলে নিচের দিকে যে বলটা ক্রিয়া করবে সেইটা হচ্ছে ওজন, গাড়ির ওজন ডব্লু। ওজন এবং রাস্তার প্রতিক্রিয়া বলের লব্ধি বল এফ। ওজন এবং রাস্তার প্রতিক্রিয়া বল, এই দুইটা বলের লব্ধি হচ্ছে এফ, যা আনুভূমিকভাবে বৃত্তাকার পথে কেন্দ্রের দিকে ক্রিয়া করে। তাহলে ট্যান থিটা সমান সমান এফ বাই ডব্লু। তোমাদের আগের ক্লাসে আমি
একটা দেখিয়েছিলাম, সেখানে তোমাদের সেই অংশটা থেকে তোমাদের এইটা আসবে। এখানে একটা ছবি অ্যাড করা হয়নি। tan θ সমান f/w এখানে ব্যাংকিং কোণ, আমি তোমাদের পরের ক্লাসে এটাকে বুঝিয়ে দেবো। tan θ সমান f/w এখানে ব্যাংকিং কোণ থিটা। আবার কেন্দ্রমুখী বল আমরা জানি, কেন্দ্রমুখী বল F সমান কত, mv²/r। এটা আমরা পূর্বে কিন্তু দেখে আসছি, পূর্বের লেসনে F সমান mv²/r এটা প্রমাণ করে আসছি। তাহলে এখান থেকে একটা F এর মান বের হবে, F সমান হচ্ছে W tan θ। তাহলে W tan θ সমান mv²/r। W সমান কি, W হচ্ছে ওজন, ওজন হচ্ছে mg। তাহলে m এবং g এই দুইটার গুণফল হচ্ছে W। তাহলে mg tan θ সমান mv²/r। তাহলে এখান থেকে আমরা tan θ এর মান কত বের করতে পারি, tan θ সমান v²/rg। তাহলে এখানে এই থেটাটা হচ্ছে ব্যাংকিং অফ রোডস, অর্থাৎ ব্যাংকিং কোণ, এইটা থেটাটা হচ্ছে ব্যাংকিং কোণ। তাহলে থেটা সমান tan ইনভার্স v²/rg। তাহলে এখান থেকে আমরা ব্যাংকিং কোণটা হিসাব করতে পারি, তার বেগ কতটুকু হবে সেটাও আমরা হিসাব করতে পারি, তার বাঁকের ব্যাসার্ধ কতটুকু হবে সেটাও আমরা হিসাব করতে পারি। সবগুলো এখান থেকে আমরা হিসাব করতে পারি। এই বিষয়ে আমরা একটা অঙ্ক এবং সৃজনশীল প্রশ্ন এটা আমরা দেখব। একটি ট্রেন 1500 মিটার ব্যাসার্ধের একটি মিটার গেজ রেল লাইনে 30 মিটার পার সেকেন্ড দ্রুতিতে বাঁক নিচ্ছে। ভেতরের লাইন অপেক্ষা বাইরের লাইন কিছুটা উঁচু থাকায় ট্রেনটি ওই স্থানে নিরাপদে ঘুরতে পারে। তাহলে কি বলছে, একটা ট্রেন 1500 মিটার ব্যাসার্ধের একটা মিটার গেজ রেল লাইনের 30 মিটার পার সেকেন্ড দ্রুতিতে বাঁক নিচ্ছে। একটা বাঁক আছে, সেই বাঁকটা নিচ্ছে কত, 30 মিটার পার সেকেন্ড বেগে। ভেতরের লাইন অপেক্ষা বাইরের লাইন কিছুটা উঁচু, কারণ যেহেতু বাঁক নিয়েছে সেহেতু ভেতরের লাইনের থেকে বাইরের লাইন কিছুটা উঁচু থাকতে হবে, থাকায় ট্রেনটি ওই স্থানে নিরাপদে বাঁক ঘুরতে পারে। সৃজনশীল প্রশ্নের ক নম্বরে আছে জড়তার ভ্রামক কাকে বলে। খ চলন্ত গাড়ির চাকার কাদা বাইরের দিকে ছিটকে পড়ে কেন, ব্যাখ্যা করো। একটা ব্যাখ্যা করতে হবে কি, চলন্ত গাড়ির চাকার কাদা যখন কোনো গাড়ি ঘুরে তখন তার চাকার কাদাটা বাইরে ছিটকে পড়ে কেন, সেটা আমাদের বলতে হবে। আর গ হচ্ছে উদ্দীপকে ট্রেনটি কেন্দ্রমুখী ত্বরণের মান নির্ণয় করো। এই ট্রেনটির কেন্দ্রমুখী ত্বরণ কত, সেই ত্বরণের মান নির্ণয় করতে হবে। উদ্দীপকে ভিতরের লাইন অপেক্ষা বাইরের লাইন কতটুকু উঁচু হওয়ায় ট্রেনটি ওই স্থানে নিরাপদে বাঁক নিতে পেরেছিল, অর্থাৎ লাইনটা কতটুকু উঁচু সেটা আমাদের বের করতে হবে, যে কতটুকু উঁচু যার জন্য সে বাঁক নিতে পেরেছে, অর্থাৎ কেন্দ্রমুখী বলের যোগান দিতে পেরেছে। আমরা জানো যে জড়তার ভ্রামক আমরা পূর্বে পড়ে আসছি, যে একটি দৃঢ় বস্তু কোনো একটি স্থির অক্ষের চারিদিকে আবর্তিত হতে থাকলে ওই অক্ষের সাপেক্ষে বস্তুটির জড়তার ভ্রামক বলতে অক্ষপথের প্রতিটি কণার দূরত্বের বর্গ ও কণাটির ভরের গুণফলের সমষ্টিকে বোঝায়। অর্থাৎ আই সমান ছিল কি সামেশন অফ এম আর স্কোয়ার। সামেশন অফ এম মানে টোটাল কণাটির ভর, আর আর স্কোয়ার হচ্ছে প্রতিটি কণার দূরত্বের বর্গ, অর্থাৎ ঘূর্ণায়মান অক্ষ থেকে দূরত্বের বর্গ, সেটা হচ্ছে আর স্কোয়ার। তাহলে আই সমান সামেশন অফ এম আর স্কোয়ার। জড়তার ভ্রামককে কি দ্বারা প্রকাশ করায়, আই দ্বারা। আমরা পূর্বে এটা দেখে এসেছি। এরপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন, চলন্ত গাড়ির চাকার কাদা বাইরের দিকে ছিটকে পড়ে কেন। চলন্ত গাড়ির চাকার কাদা বাইরের দিকে ছিটকে পড়ে কেন্দ্র বিমুখী বলের কারণে, কারণ কেন্দ্রমুখী বলের যোগান পুরোটা দিতে না পারায় সে বাইরের দিকে ছিটকে পড়ে, কেন্দ্র বিমুখী বলটা বেশি থাকে। সেটা কিভাবে আমরা একটু দেখি, যে কোনো বস্তু বৃত্তাকারে ঘোরাতে চাইলে বৃত্তের কেন্দ্র বরাবর কেন্দ্রমুখী বলের প্রয়োজন। আমরা জানি যে বৃত্তের কেন্দ্র বরাবর ভিতরের দিকে যে বলটা কাজ করে সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল। চলন্ত গাড়ির চাকা যখন বৃত্তাকারে ঘুরতে থাকে তখন এতে লেগে থাকা কাদা কেন্দ্রমুখী বলের অভাবে ঘূর্ণন পথের স্পর্শক বরাবর ছিটকে চলে যায়। এটি স্থিতি জড়তার একটি উদাহরণ। অর্থাৎ আমরা জানি যে কোনো বস্তু যদি ঘুরতে থাকে তাহলে হঠাৎ যদি সুতোটা কেটে দেওয়া হয় তাহলে সেটি স্পর্শক বরাবর, অর্থাৎ তার রৈখিক বেগ যেদিকে, রৈখিক বেগ সবসময় ক্রিয়া করে স্পর্শক বরাবর ছুটে যায়। কারণ চাকাটি বৃত্তাকার পথে যখন ঘুরে তখন কেন্দ্রমুখী বলের অভাবে, কেন্দ্রমুখী বল তো তখন তার যোগান দেওয়া সম্ভব হয় না, কারণ সেটা তো একটা অক্ষের সাপেক্ষে ঘুরছে, তাই কেন্দ্র বিমুখী বলটা বেশি থাকে। আর তার
স্পর্শক বরাবর যে রৈখিক বেগ থাকে সেই রৈখিক বেগে কাদাটা বাইরের দিকে ছিটকে যায়, কারণ কাদাটা স্থির অবস্থায় থাকে। স্থির অবস্থায় থাকলে সেটির উপরে যে বেগ প্রয়োগ করা হয় সেই বেগের কারণে সে বাইরের দিকে ছিটকে চলে যায়। এই জন্য কাদাগুলো সব বাইরের দিকে যায়। তোমরা একটা সুতাকে বৃত্তাকার পথে যদি ঘুরাও, একটা বলকে যদি একটা লাঠিতে বাঁধো, বেঁধে যদি বৃত্তাকার পথে ঘুরাতে থাকো, হঠাৎ করে সুতাটা কেটে দিলে দেখবে যে বৃত্তের স্পর্শক বরাবর সেই বলটা ছিটকে চলে যায়। সেই একই রকম ঘটনা যে ওইখানে কেন্দ্রবিমুখী বলটা বেশি, তাই কেন্দ্রমুখী বলের অভাবে অর্থাৎ কেন্দ্রবিমুখী বলের প্রভাবে সেই স্পর্শক বরাবর বাইরের দিকে ছিটকে চলে যায়। উদ্দীপকের ট্রেনটি কেন্দ্রমুখী ত্বরণের মান নির্ণয় করো। কেন্দ্রমুখী ত্বরণ দেওয়া আছে, দেখো বাঁকের ব্যাসার্ধ আর হচ্ছে 1500 মিটার, আর 1500 মিটার, ট্রেনের বেগ আছে 30 মিটার পার সেকেন্ড, ট্রেনের বেগ এবং কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? এটা কিন্তু আলফা। কেন্দ্রমুখী ত্বরণকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি, আর রৈখিক ত্বরণ যেটা, রৈখিক ত্বরণকে আমরা প্রকাশ করি এ দ্বারা, আর কৌণিক ত্বরণ হচ্ছে আলফা। তাই কেন্দ্রমুখী ত্বরণটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা জানি গতিবিদ্যা অংশ থেকে আমাদের জানি তৃতীয় অধ্যায়ে আমাদের দেখো এই প্রমাণটা আছে, আলফা সমান সমান ভি স্কয়ার বাই আর। কেন্দ্রমুখী ত্বরণ, আমরা যখন কেন্দ্রমুখী বল পড়েছি তখন ত্বরণের প্রয়োজন হয়েছিল, সেই ত্বরণটার মান, এটার প্রমাণ তোমাদের তৃতীয় অধ্যায়ে আছে। তাহলে এই সমান ভি স্কয়ার বাই আর। তাহলে এখানে ভি স্কয়ারের মানটা যদি আমরা বসাই দিই, ভি হচ্ছে 30, তাহলে 30 স্কয়ার, আর এদিকে হচ্ছে 1500, আর এর মান হচ্ছে 1500 মিটার। তাহলে আলফার সমান 0.6 মিটার পার স্কয়ার সেকেন্ড ত্বরণ, যেহেতু আলফা হচ্ছে ত্বরণ, তাহলে ত্বরণের একক হবে মিটার পার স্কয়ার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রেনটির কেন্দ্রমুখী ত্বরণের মান। উদ্দীপকের ভেতরের লাইন অপেক্ষা বাইরের লাইন কতটুকু উঁচু হয়? ট্রেনটি ওই স্থানে নিরাপদে বাঁক নিতে পেরেছিল, অর্থাৎ বাইরের লাইন অপেক্ষা ভেতরের লাইন কতটুকু নিচু সেটা আমাদের দেখাতে হবে। এখানে দেওয়া আছে যে বাঁকের ব্যাসার্ধ আর 1500 মিটার, ট্রেনের বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, আর রেল লাইনের প্রস্থ হচ্ছে 1 মিটার। এটা হচ্ছে মিটার গেজ, রেল লাইনের প্রস্থ হচ্ছে 1 মিটার। মিটার গেজ লাইনের, যেহেতু মিটার গেজ লাইন দেওয়া আছে, তাহলে মিটার গেজ লাইনে কি থাকে যে দুইটা রেল লাইনের দুইটা লাইন, যেটা দুইটা লাইনের মাঝে থাকে 1 মিটার দূরত্ব, এই জন্য এর নাম হচ্ছে মিটার গেজ। তাই মিটার গেজের জন্য রেল লাইনের প্রস্থ আমরা বলতে পারি 1 মিটার। ভেতরের লাইন অপেক্ষা বাইরের লাইনের উচ্চতা, এটা ধরে নিলাম এক্স উচ্চতা, আর ব্যাংকিং কোণ হচ্ছে থিটা। তাহলে আমরা কি জানি, এই যে আমরা পড়ে আসলাম যে ট্যান থিটা সমান ভি স্কয়ার বাই আর জি। তাহলে ট্যান থিটা ভি স্কয়ার, ভির মান হচ্ছে 30 স্কয়ার, আর 1500, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ আমরা জানি 9.8 মিটার পার স্কয়ার সেকেন্ড। তাহলে সেই জি এর মানটা আমরা বসিয়ে দিব 9.8। তাহলে এখান থেকে আমরা এই থিটার মানটা পেলাম কত? 3.504 ডিগ্রি থিটা। এই থিটা হবে, থিটা সমান ট্যান ইনভার্স এইটা। তোমরা যদি ক্যালকুলেটরে ধরো তাহলে এই মানটা আসবে। আবার আমরা কি জানি যে থিটার মান যদি খুব ক্ষুদ্র হয়, থিটার মান যদি ছোট হয়, তাহলে ট্যান থিটা সমান সাইন থিটা। সাইন থিটা এবং ট্যান থিটা সমান হয়ে যায়, ট্যান থিটা সমান সাইন থিটা সমান এক্স বাই এল। তোমাদের এই চিত্রটা দেখালে সুবিধা হতো। চিত্রটা সাইন থিটা সমান কত? সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, এক্স হচ্ছে লম্ব অংশ আর অতিভুজ হচ্ছে এল। দুইটা রেল লাইনের মাঝখানের দূরত্ব হচ্ছে এল, আর এক্স হচ্ছে উচ্চতা। উচ্চতাটা যদি আমরা এখানে একটা ত্রিভুজ আঁকি, তাহলে একটা ত্রিভুজ আঁকলে এই উচ্চতাটা হচ্ছে এক্স, আর এই দূরত্বটা হচ্ছে এল। এই দূরত্বটা হচ্ছে এল, অতিভুজ, লম্ব বাই অতিভুজ, আর এই অংশটা হচ্ছে ভূমি বা সাইন থিটা। আচ্ছা দেখি এখানে একটা চিত্র আছে কিনা। সাইন থিটা সমান, এটা মান দেখি চিত্রটা পাওয়া যায় কিনা।
নাই। tan θ সমান x বাই l, তাহলে sin θ মানটা আমরা বসিয়ে দিলাম এখান থেকে x বাই 1, তাহলে x সমান এই sin এত ডিগ্রি আর এর সাথে 1 গুণ 0.60611 মিটার। মিটারটাকে আমরা যদি সেন্টিমিটার করি তাহলে 6.11 সেন্টিমিটার। 100 সেন্টিমিটারে 1 মিটার, তাহলে এটাকে 100 দিয়ে গুণ করতে হবে। এই মিটারটাকে 100 দিয়ে গুণ করলে আমরা সেন্টিমিটার পাবো, তাহলে আসবে 6.11 সেন্টিমিটার। সুতরাং ভেতরের লাইন থেকে বাইরের লাইনের উচ্চতা কতটুকু হবে? 6.11 সেন্টিমিটার উঁচু হতে হবে। এইটুকু উঁচু যদি না করা হয় তাহলে ওখানে রেল লাইন চলতে পারবে না, রেল লাইনের লাইন থেকে বিচ্যুতি ঘটবে এবং অ্যাক্সিডেন্ট করবে। তাই ভিতরের লাইন থেকে বাইরের লাইন এতটুকু উঁচু হতে হবে, ভ্যালু হতে হবে এইটুকু পরিমাণে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।